আসসালামু আলাইকুম। আচ্ছা, আজকে ব্রেকিং নিউজ দিয়ে শুরু করি। সেটা হচ্ছে ইসরায়েলি বাহিনী ভেঙে পড়া নিয়ে সতর্ক বার্তা খোদ ইসরায়েলের সেনাপ্রধানের। সেনাপ্রধান হচ্ছে ইয়ার জামির। তিনি বলেছেন যে ইরানের বিরুদ্ধে যুদ্ধের মধ্যেই নিজেদের বাহিনী ভেঙে পড়া নিয়ে সতর্ক বার্তা দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইয়ার জামির। ইরানের পাশাপাশি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর বিরুদ্ধেও যুদ্ধ করেছে দখলদার দেশটির বাহিনী। আর তাতেই দেখা গিয়েছে সেনা সংকট। মানে বিভিন্ন ভাবে যুদ্ধ করতে হচ্ছে, একদিকে ইরানের দিকে, আরেকদিকে আবার ওই লেবাননের দিকে। ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী বুধবার ইসরায়েলের মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটির বৈঠকে উপস্থিত ছিলেন ইয়ার জামিন। সেখানে তিনি বলেন যে আমি আপনাদের সামনে 10টা বিপদের কথা তুলে ধরতেছি। তার মধ্যে একটি হলো সেনা সংকটের কারণে খুব শীঘ্রই সেনাবাহিনী সাধারণ অভিযান চালাতেও অক্ষম হয়ে পড়বে। তো ভয়ঙ্কর কথা। এই পরিস্থিতিতে মন্ত্রিসভার বৈঠকে তিনি কিছু সুপারিশও তুলে ধরেন। তিনি বলেন সেনাবাহিনীর জন্য সেনা নিয়োগ আইন এবং সাবেক সেনাদের যারা রিটায়ার করেছে তাদেরকে ফেরানো সংক্রান্ত আইন প্রণয়ন এবং সেনাবাহিনীতে বাধ্যতামূলকভাবে দায়িত্বের সময়সীমা বাড়ানো সহ বিভিন্ন আইন প্রণয়ন করতে হবে। মানে উনি বলতেছেন যে প্রত্যেকটা লোককে সেনাবাহিনীতে যোগ দিতেই হবে, বাধ্যতামূলক আইন। এবং যারা সেনাবাহিনী থেকে রিটায়ার করেছে তাদের সবাইকে আবার ফেরত আনতেই হবে। হ্যাঁ, তো এভাবে তিনি বলতেছেন যে না হলে আমাদের সেনাবাহিনী ভেঙে পড়বে, আমাদের সেনা সংকট শুরু হবে। যদিও ইসরায়েল ছোট দেশ, তাদের লোক সংখ্যাও কম, শুধু আমেরিকার কারণে তারা আসলে টিকে আছে, এটা তো বলাই বাহুল্য। তো আমাদের প্রিয় সাবিনা আপা একটা ফেসবুক পোস্টে মাত্র দিয়েছেন। সাবিনা আপা তিনি মার্কিন ডিফেন্স ডিপার্টমেন্টে চাকরি করেন, একজন তিনি প্রকৌশলী। সাবিনা আপা আমার চ্যানেলে এসেছিলেন একবার, ওনাকে নিয়ে টকশো করতে পারি, বাট আমি নিজেও ব্যস্ত, প্লাস উনি আমার চেয়েও বেশি ব্যস্ত, ওনাকে রিচ করা খুবই কঠিন। তো উনি লিখেছেন যে আজকে 27 নম্বর দিন যুদ্ধের। তিনি লিখেছেন সাবিনা আপা যে খার্ক দ্বীপ, হরমুজ প্রণালী এবং বন্দর আব্বাস ঘিরে পরবর্তী যুদ্ধের চূড়ান্ত প্রস্তুতি গ্রহণ করেছে দুই পক্ষই। এটি এখন আর শুধু পরিকল্পনার পর্যায়ে নেই, যুদ্ধের সেনা আর যন্ত্রপাতি পুরো দমে জায়গা মতো পৌঁছে গিয়েছে। আমি তো বললামই আপনাদেরকে যে 11 মার্চ থেকে 23 মার্চ 35টা ফ্লাইট গেছে সেই আমেরিকার বিভিন্ন বিমান ঘাঁটি থেকে জর্ডান এবং ইসরায়েলের বিভিন্ন বিমান ঘাঁটিতে। হ্যাঁ, যেটা ফ্লাইট রাডারের তথ্য অনুযায়ী। তো যখন গণমাধ্যমে পাকিস্তানের মধ্যস্থতায়, এই পাকিস্তানকেও কিন্তু এখন বিশ্বাস করা যায় না, পাকিস্তানের মধ্যস্থতায় ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির আলোচনার খবর চলছে, তখন পেছনে আমেরিকান সামরিক বাহিনীর বড় আকারের ট্রুপ মুভমেন্ট এবং লজিস্টিক প্রায় সম্পূর্ণ। এই যে একটু যে লজিস্টিক কথা বললাম, এটা প্রায় সম্পূর্ণ করে ফেলেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কখনোই শুধু কূটনৈতিক আলোচনায় বিশ্বাস করেন না, তার দর্শন স্পষ্ট, জোর যার মুল্লুক তার। এটাই হচ্ছে প্রেসিডেন্ট ট্রাম্পের আদর্শ। আমেরিকার কমান্ডার ইন চিফ হিসাবে তার হাতে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী এবং অত্যাধুনিক অস্ত্রের ভান্ডার রয়েছে। তার ঘনিষ্ঠ উপদেষ্টা মন্ত্রীরা যেমন প্রতিরক্ষা মন্ত্রী পিটার হ্যাকসেথ, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবাই যুদ্ধপ্রিয়। এরা যুদ্ধ করতে ভালোবাসে। এদের কাছে শক্তি প্রয়োগ, লক্ষ্যবস্তুতে আঘাত এবং কৌশলগত দখলই হচ্ছে আসল কার্যকর পদ্ধতি। এই কারণে পাকিস্তানের মাধ্যমে চলমান 15টা দাবি নিয়ে যুদ্ধবিরতি প্রস্তাব এবং আলোচনা কেবলই একটি আইওয়াশ, লোক দেখানো। ট্রাম্প সম্ভবত পরবর্তী বড় ধাপের জন্য সময় কিনতেছে। মানে ট্রাম্প চাইতেছে যে অগোছাল অবস্থায় আছি, এই সুযোগে আরেকটু গুছিয়ে নেই, লজিস্টিকের দিক দিয়ে, গোলা বারুদের দিক দিয়ে, মিলিটারি ডিপ্লয়মেন্টের দিক দিয়ে। এই কারণে তবে ইরান যে বাস্তবতা বোঝে না তা নয়, তাই ইরান পাকিস্তানের সাথে কথা বলার পাশাপাশি সৌদি এবং কাতারের সঙ্গে সম্পর্ক স্থিতিশীল করার চেষ্টা করতেছে। ইরান চাচ্ছে না যে গালফের দেশগুলো এই যুদ্ধে ইরানের বিরুদ্ধে জড়িয়ে পড়ুক, বিশেষ করে সৌদি আরব আর কাতার। ইরান বর্তমানে সৌদি আরব এবং কাতারে আক্রমণ করা অনেক কমিয়ে দিয়েছে, যাতে সৌদি সরাসরি এই যুদ্ধে না জড়ায়। ফলে সৌদি ও কাতারে অফিস, ব্যাংক, স্কুল ধীরে ধীরে স্বাভাবিক হয়ে যাচ্ছে। কিন্তু সংযুক্ত আরব আমিরাতে ইরান এখনো নিয়মিত আক্রমণ করে যাচ্ছে, তাই সেখানে পুরোপুরি স্বাভাবিকতা ফিরতে আরো সময় লাগবে। ইরান চায় না বড় আঞ্চলিক যুদ্ধে গালফের সব রাষ্ট্র একসঙ্গে তার বিপক্ষে চলে যাক। যুদ্ধের পরবর্তী থিয়েটার হতে যাচ্ছে খার্ক দ্বীপ, বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালী। সাবিনা আহমেদ থিয়েটার বলতে বুঝিয়েছেন যে কোন জায়গাটাতে যুদ্ধটা অনুষ্ঠিত হবে। তো তিনি বলতেছেন যে
খার্ক দ্বীপ, বন্দর আব্বাস এবং হরমুজ প্রণালীতে। এবং ইরানের তেল রপ্তানির প্রায় 90%ই এই খার্ক দ্বীপ দিয়ে যায়। বছরে প্রায় $50 বিলিয়ন তেল, 50 বিলিয়ন। এটি দখল বা অবরোধ করলে ইরানের অর্থনীতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে, আঘাতপ্রাপ্ত হবে। আপনাদেরকে বলেছি যে ডোনাল্ড ট্রাম্প যে ফোর্স পাঠিয়েছে, এই সব ফোর্সই কিন্তু মানে থাকার জন্য না, হঠাৎ করে নেমে ক্ষতি করে দিয়ে আবার চলে আসা। এই ধরনের যে স্পেশাল ফোর্স, প্যারাট্রুপস, ডেল্টা ফোর্স, এগুলো যে পাঠিয়েছে এদেরকে। তো এখন বিশ্বের অপরিশোধিত তেলের প্রায় 20% এই হরমুজ প্রণালী দিয়ে যায় এবং ইরান এটি বন্ধ করে দিয়ে বিশ্ব অর্থনীতি অলরেডি বিরাট চাপ তৈরি করে দিয়েছে। তাই আমেরিকা তার যুদ্ধটা এখানে নিয়ে এসেছে। এখন আমেরিকার 82তম এয়ারবর্ন ডিভিশন থেকে প্রায় 2000 প্যারাট্রুপার্স, ওই যারা বিমান থেকে লাফ দিয়ে নামে, মধ্যপ্রাচ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর মধ্যে ডিভিশন কমান্ডার মেজর জেনারেল ব্র্যান্ডন টেগটমেয়ার ও তার স্টাফরাও রয়েছেন। এই ইউনিট বিশ্বের যে কোনো স্থানে 18 ঘন্টার মধ্যে মোতায়েন করতে পারে এবং তারা বিমান থেকে লাফিয়ে পড়ে শত্রুর পেছনে ঢুকে বিমান ঘাঁটি এবং গুরুত্বপূর্ণ স্থাপনা দখল করতে বিশেষজ্ঞ। মার্চ 12 থেকে অন্তত 35টি, যেটা আমি বললাম একটু আগে, 35টি ভারী C-17 পরিবহন বিমানের ফ্লাইট শনাক্ত করা হয়েছে, যেগুলো মধ্যপ্রাচ্যে ল্যান্ড করেছে। এগুলো এসেছে ফোর্ট ব্রাগ, হান্টার আর্মি এয়ারফিল্ড, লুইস ম্যাককট সহ এয়ারবর্ন ও স্পেশাল অপারেশনস ইউনিটের ঘাঁটি থেকে। এই ধরনের বড় মুভমেন্ট সাধারণত আসল অপারেশনের প্রস্তুতির লক্ষণ। একই সঙ্গে 2200 থেকে 2500 মেরিনের এক্সপেডিশনারি ইউনিট, 31তম MEUSS ট্রিপলি ও অন্যান্য জাহাজে করে হরমুজ এবং বন্দর আব্বাসের খুব কাছাকাছি তারা পৌঁছে গিয়েছে। এরা MBVS আক্রমণের বিশেষজ্ঞ। সম্ভাব্য পরিকল্পনা হচ্ছে মেরিনরা উপকূলীয় বিমান ঘাঁটি দখল করে এয়ারবর্ন সৈন্যদের সাপোর্ট দেবে, মানে এক সৈন্যদের সাপোর্টে বা আরেক সেনারা পিছনে কাজ করবে। পরিকল্পনা ভালোই নিয়েছে। তো ইরানেরও প্রস্তুতি আছে, ইরানও জানে কি আসতেছে। আপনি আমি জানি, ইরান জানে না? জানে। খার্ক দ্বীপে তারা অতিরিক্ত সৈন্য, এয়ার ডিফেন্স সিস্টেম, ম্যানপ্যাডস, এন্টি পার্সোনেল ও এন্টি আর্মার মাইনও পেতেছে। ইরান উপকূলে মাইন পেতে কিল জোন তৈরি করেছে। এখন যুদ্ধ হলে তা খুব রক্তাক্ত হবে এবং উভয় পক্ষেরই বড় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। এখন এই যেই ডোনাল্ড ট্রাম্পের এই দ্বৈত কৌশল, আলোচনা এবং সামরিক চাপ, ঐতিহাসিকভাবে তার ম্যাক্সিমাম প্রেশার নীতির সাথে এটা মিলে। আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সামরিক অবস্থান শক্তিশালী করে ইরানকে আরো বেশি প্রেসারে রাখাটাই এখন অন্যতম লক্ষ্য, যাতে ইরান সরকার ক্র্যাক করে ছাড় দিতে শুরু করে। কিন্তু এই দ্বৈত নীতিতেও কিন্তু ঝুঁকি আছে। যেমন খার্ক দ্বীপ বা হরমুজে স্থল অভিযান হলে তা আঞ্চলিক যুদ্ধকে আরো বড় আকার দিতে পারে এবং এতে বিশ্বব্যাপী তেলের দাম আরো ঊর্ধ্বমুখী করবে। আমেরিকার এয়ারবর্ন ও মেরিনের দ্রুত মোতায়েন ক্ষমতা যুদ্ধের গতি বদলে দিতে পারে। তবে সময় কিন্তু ইরানের পক্ষেই থাকবে। ড্রোন, মিসাইল, মাইন, প্রক্সি গ্রুপ মানে হামাস, হিজবুল্লাহ, হুতি, এদের মাধ্যমে ইরান এই দীর্ঘস্থায়ী অ্যাসিমেট্রিক যুদ্ধ চালিয়ে যাবে। এখন উভয় পক্ষের ট্রুপ মুভমেন্ট প্রায় সম্পন্ন, মানে আমেরিকা এবং ইরান উভয় পক্ষই তাদের প্রস্তুতি সম্পন্ন করেছে। তাদের যা যা দরকার, এটা ডিফেন্সের লোকেরা ভালো বলতে পারে যে যুদ্ধের আসলে প্রস্তুতি কি হয়, কি দরকার হয়। তো আক্রমণ যে কোনো সময় শুরু হতে পারে। গণমাধ্যমে শান্তির কথা বললেও পেছনে চলছে ভয়ঙ্কর যুদ্ধের প্রস্তুতি। যুদ্ধ এই পর্যায়ে পৌঁছালে সহজে থামবে না, কিন্তু ফলাফল নির্ভর করবে কে কত লাশ বহন করার ক্ষমতা রাখবে। প্রায় 8 বছর ধরে চলা ইরাক ইরান যুদ্ধে ইরানের প্রায় 2 লাখেরও বেশি সেনা যোদ্ধা শহীদ হয়েছিল। সেই রক্তাক্ত যুদ্ধ ইরানকে শিখিয়েছে যে শুধু সামরিক শক্তিতে নয়, দীর্ঘস্থায়ী প্রতিরোধ এবং অসম যুদ্ধের কৌশলও শত্রুকে ক্লান্ত করে ফেলে। আজকের পরিস্থিতিতে ইরান কোনো সাময়িক যুদ্ধবিরতি চায় না। তারা জানে যে এই সাময়িক যুদ্ধবিরতি বা এই অস্থায়ী থামাথামি এগুলো হয়, কিন্তু যুদ্ধ আবার শুরু হয়। যুদ্ধবিরতি হয় শুধু ফের যুদ্ধ করার জন্য। কাজী আমরা আর এই চক্রে আটকে থাকতে চাই না। তাই ইরানের লক্ষ্য স্পষ্ট, যে একটি অ্যাসিমেট্রিক যুদ্ধ চালিয়ে এই যুদ্ধকে যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের জন্য এতটা ব্যয়বহুল এবং যন্ত্রণাদায়ক করে তোলা, যাতে ভবিষ্যতে কেউ ইরানকে সহজে আক্রমণ করার কথা কল্পনাও করতে না পারে। এখন বোঝা গেল যে এই
খার্গ আইল্যান্ডটা মূলত আমেরিকা দখলে নিতে চায়। পুরো ইরানে আমেরিকা আক্রমণ করতে চায় না, কারণ ইরানের জনসংখ্যা 91 মিলিয়ন এবং এদের বেশিরভাগই মানে শিয়া এবং এরা খুবই মানে সাহসী পাহাড়ি। তো গ্রাউন্ড ইনভেশন করলে অবশ্যই ভুল করবে, কিন্তু আপাতত মনে হচ্ছে যে ট্রাম্প আপাতত এই খার্গ আইল্যান্ডটা দখল নিতে চায়, তারপর আস্তে আস্তে অবসর হতে চায়। বাট সেটাতে তো অনেক ঝুঁকি আছে, তাই না? ইরান কি ছেড়ে দিবে না তো। তো গতকালকে যে জিসিসি গালফ কোঅপারেশন কাউন্সিলের যে বৈঠক হয়েছে, সেখানে তারা বলেছে তারা ইরানে হামলা চালাবে না বা তারা আমেরিকাকে সহায়তাও করবে না, যেটা আমি গত ভিডিওতে বলেছি। কিন্তু আসলেই কি আপনাদের সেই সামর্থ্য আছে? আমার খুব হাসি আসে যে সংযুক্ত আরব আমিরাত, তারা একটু আবার এই অতি উৎসাহী আর কি, তারা শুরু থেকেই আমেরিকা ইসরায়েলের খুব পক্ষে, মানে চাইতেছে নামতে বাট সাহস পাইতেছে না। এখানে আনন্দবাজারের খবর যে হরমুজ প্রণালী খুলতে নৌসেনা পাঠাবে সংযুক্ত আরব আমিরাতের শাহী। পশ্চিমা দেশগুলোর সঙ্গে একসঙ্গে তারা অভিযানে নামার আগ্রহ প্রকাশ করেছে। এখন দেখেন, আরব আমিরাতে যা লোক বাস করে তার ভিতর মাত্র 10% লোক হচ্ছে আমিরাতের, আর বাকি সব হচ্ছে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নাইজেরিয়া, সব বিভিন্ন দেশের। হ্যাঁ, এখন যেই দেশের প্রকৃত নাগরিক মাত্র 15 লাখ, ওদিকে ইরানের নিয়মিত অনিয়মিত সৈন্য আছে 10 লাখ, তারা ইরানের বিরুদ্ধে যুদ্ধে নামবে। এই হচ্ছে কি আরবের অবস্থা। টাকা থাকলেই শক্তি হয় না। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ জিডিপি দিয়ে লুক্সেমবার্গ, আমি গেছি, কোনো সেনাবাহিনী নাই, কিচ্ছু নাই, শান্তির দেশ, কিন্তু মাথা পিছু আয় পৃথিবীতে সবচেয়ে ধনী দেশ। বাংলাদেশের সঙ্গে যুদ্ধ করে একটা মিনিটও টিকবে না, তো সেনাবাহিনী তো নাই। প্রশ্ন হচ্ছে তাহলে কেন আরব কান্ট্রিগুলো আসলে এই ধরনের এক ধরনের চিন্তা ভাবনার মধ্যে আছে? সেটা হচ্ছে যে আরব দেশগুলোর সমস্যা দুইটা। একটা হচ্ছে যে তারা তাদের দেশকে আমেরিকার সঙ্গে অ্যালাইনমেন্ট করতে চায়, আবার রাজতন্ত্র টিকিয়ে রাখতে চায়। এবং এই যে ইরানের যে উত্থান, ইরান কিন্তু কোনো রাজতন্ত্র ভিত্তিক দেশ না, এটা হচ্ছে একটা ইসলামী প্রজাতন্ত্র। যদিও এই ইসলামী প্রজাতন্ত্রকে আমি পুরোপুরি গণতান্ত্রিক বলে মনে করি না, বাট এটাও তো সত্য যে ইরানে রাজতন্ত্র না, ইরানে যোগ্য লোকই পরবর্তীতে আসে। যদিও সাইদ মোস্তফা খামেনি তিনি তার বাবার পরে হয়েছেন, বাট এটা শুধু ওই বাবার ছেলে বলে হয়নি, এটা বিভিন্ন কারণে হয়েছে, বিশেষ করে ইরানের আইজিসির প্রতি তার যেই বিশ্বস্ততা, এই জন্য। এখন এই কারণে এই আরব দেশগুলো আসলে হিংসাও করে, আবার তারা বুঝতে পারতেছেন কি করবে, তারা কিংকর্তব্য বিমূঢ়। এখন তারা মনে করে যে যদি আমরা ইরান আক্রমণ করি, বিশেষ করে আরব দেশের প্রত্যেকটা দেশের, তারা ধনী তেল বিক্রি করে, গ্যাস বিক্রি করেন, তাদের আর্মি পাওয়ার জিরো। সৌদি আরবের কিছুটা আছে এবং সে মনে করে যে আমার সঙ্গে পাকিস্তান চুক্তি হয়েছে, আমার উপর আক্রমণ হলে পাকিস্তান এসে ঠেকাবে, এইসব কারণে একটু মানে ভালো অবস্থানে আছে। বাট এছাড়া এদের ওই ইয়ামেনের যে হুতি আছে, হুতিদের সঙ্গে যুদ্ধ করার মতো ক্ষমতা এদের নাই, এবং গার্ডস নাই। এ হচ্ছে কি, মানে এরা সুখে থাকতে থাকতে, শান্তি থাকতে থাকতে এবং শান শওকত জৌলুস পেতে পেতে এরা আসলে ওই যুদ্ধ করার ক্যাপাবিলিটি হারিয়ে ফেলেছে। কারণ যুদ্ধ করতে গেলে কিন্তু মৃত্যুর ভয় থাকে, আর মরে গেলে এতগুলো স্ত্রীরা দেখাশোনা করবে কি, তাই না? এদের দ্বারা যুদ্ধ হবে না। পক্ষান্তর ইরান, দেখুন, ইরান বলতেছে, এই যে ইরানের স্পিকার, তিনি গত সপ্তাহে বলেছেন যে আমরা আমেরিকার গ্রাউন্ড ট্রুপস যারা আসবে, মানে সরাসরি স্থলে নেমে যুদ্ধ করবে, তাদের জন্য আমরা ওয়েট করতেছি এবং আমরা নিবিড়ভাবে মার্কিন সৈন্যদের গতিবিধি লক্ষ্য করতেছি। আমি গত ভিডিওতে বলেছিলাম যে প্রায় 35টা ফ্লাইট আসছে সেই 11 মার্চ থেকে 23 মার্চ পর্যন্ত। এবং আপনি যদি নিবিড়ভাবে লক্ষ্য করেন, এই 35টা ফ্লাইটে কিন্তু হয়তো ঠিক আছে 5-6 হাজার সৈন্য আসছে, এসে জর্ডানে নামছে, ইসরায়েলের বিভিন্ন ঘাঁটিতে নামছে, কিন্তু আপনি যদি খেয়াল করেন আপনি দেখবেন যে এই 5-7 হাজার সৈন্য তারা কিন্তু সবাই স্পেশাল ফোর্সের, যেমন ডেল্টা ফোর্স বলা যায়, যে এরা সবাই খুব দক্ষ, এরা সবাই মানে এরা হচ্ছে কি, যেমন আছে না যে একটা জায়গায় নামবে, ঝটিকা সফরে গিয়ে সেখানে কয়েকজনকে মেরে বা কোনো কিছু ড্যামেজ করে দিয়ে কাউকে ধরে নিয়ে আসবে, তারপর চলে আসবে, ঠিক এই ধরনের ফোর্সগুলো ট্রাম্প বেশি পাঠিয়েছে। কিন্তু একটা জায়গায় গিয়ে যুদ্ধ করা, তারপর সেখানে থাকা, অবস্থান করা, আরো এগোনো, আরো অবস্থান করা, আরো এগোনো, যুদ্ধ করা, ওই ধরনের ফোর্স কিন্তু এখনো পাঠায় নাই। এখন এই খার্গ আইল্যান্ড, ক্যাশ আইল্যান্ড তো ওই যে হরমুজের মোড়েই, যেখানে 55,000 লোক বাস করে, খার্গ আইল্যান্ড আরেকটু ওই পাশে। খার্গ আইল্যান্ড তো 90% তেল ইরান রপ্তানি করে। এখন এইসব জায়গায় এই স্পেশাল ফোর্স, প্যারাট্রুপার্স, এদেরকে পাঠিয়ে আসলে ট্রাম্প কি হাসিল করতে চায় আমি এটা জানি না। আজকে ট্রাম্প আরো 10 দিন সময় দিয়েছে, আমার মনে হয় ট্রাম্পের প্রস্তুতির এখনো আরেকটু বাকি আছে এবং উনি যুদ্ধে নামেন এতে কোনো সন্দেহ নেই আমার। যতই উনি আলোচনা করুক না করুক,
ট্রাম্প বলতেছে যে ইরান আমাদের কাছে রিকোয়েস্ট করেছে আরো 10 দিন সময় দেওয়ার জন্য, হাত পা ধরতেছে, আমি তখন বাড়িয়েছি সময়। ওই ইরান বলতেছে যে না, আমরা এগুলি কিছুই বলি না, এবং ইরান আগে থেকেই বলতেছে যে আমরা কোনো আলোচনা করিনি। এবং হচ্ছে বড় কথা হচ্ছে যে যেখানে ইরান সুবিধাজনক অবস্থায় আছে তারা সেখানে আলোচনা করবে কেন, আপনি বলেন তো? যেখানে ব্রিটিশ সাবেক MI6 প্রধান তিনি বলেছেন যে অত্যন্ত কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অবস্থায় আছে ইরান। দেখুন, ইরান বলতেছে যে দেখো, আমাদের এলাকা, এবং এই এলাকা ছোট এলাকা না, কিন্তু বিশাল বড় দেশ, আমরা এখানে প্রত্যেকটা জায়গায় ইঞ্চি ইঞ্চি চিনি, এবং এখানে আমাদের লজিস্টিক সাপোর্ট আছে। সেনাবাহিনীতে কিন্তু সবচেয়ে বড় বিষয় হচ্ছে লজিস্টিক সাপোর্ট। যেমন সামনে যে সেনাবাহিনীগুলো যায়, পিছনে তাদের লজিস্টিক সাপোর্ট, পিছনে গোলা বারুদ, পিছনে খাবার দাবার, পিছনে রসদ, ডাক্তার, তারপর স্পেশালি যদি চিকিৎসার জন্য উড়িয়ে গত নিতে হয় সেটা, কিন্তু বিশাল একটা লজিস্টিক সাপোর্ট পিছন থেকে আসতে হয়। এবং সেনাবাহিনী কিন্তু বললেই হয় না যে যে 50,000 পাঠিয়ে দিলাম আর কিছুই নেই। এবং রাশিয়ার সেনাবাহিনী কিন্তু এই সমস্যায় পড়ছিল ইউক্রেনে, এবং রাশিয়ার সেনাবাহিনী মারা গেছে। তো এই ধরনের লজিস্টিক সাপোর্ট গুলো তো আস্তে আস্তে অ্যারেঞ্জ করতে হয় আমেরিকাকে, এবং সেগুলো কিন্তু ব্যয়বহুল। পাশে শিপ রাখতে হয়, তবে কোন জায়গায় কি থাকবে, তাবু কোথায়, রাতে ঘুমাবে, ডিউটি করবে কারা দিনে কারা রাতে, মানে প্রচুর বিষয়। আমি তো এসব ঠিকমতো বুঝি না, হয়তো সেনাবাহিনী যারা লজিস্টিকে আছে বা সাবেক সেনাবাহিনীর যে কর্মকর্তা তারা ভালো বলতে পারবে। কিন্তু ইরানের তাদের নিজের দেশ, সেখানে তাদের জনগণ, তাদের সব লজিস্টিক সাপোর্ট গুলো তাদের সব প্ল্যান করা, কোথায় অস্ত্র আছে, কোথায় গোলা বারুদ আছে, সব প্ল্যান করা, এবং তিনদিকে ঘন পাহাড়, একদিকে সমুদ্র সৈকত 800 মাইলের মতো। তাহলে সেখানে আমেরিকা গিয়ে ঠিক কতটুকু কি করতে পারবে, এটা এখন বিশেষজ্ঞরা বলতেছেন যে ট্রাম্প আসলে কি চিন্তা করতেছে সেটা আমাদের বোধগম্য না। কিন্তু এই ইরানে গিয়ে যে সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকার ধাক্কা খাবে, এতে কোনো সন্দেহ নেই। তো এখন দর্শক, উভয় পক্ষেরই প্রস্তুতি শেষ, যেটা সাবিনা আহমেদ বলল। এখন আসলে পুরোপুরি যুদ্ধের অপেক্ষা। সেই যুদ্ধটা আজকে রাতেই শুরু হওয়ার কথা ছিল। আমরা ভেবেছিলাম যে আজকে বিকালে স্টক মার্কেট বন্ধ হয়ে যাওয়ার পরে শুরু হবে, বাট এখন ট্রাম্প বলেছে আর 10 দিন সময় দিয়েছে। আমরা জানি না আসলে 10 দিন পরেই শুরু হয় নাকি আগে শুরু হয়, বাট যুদ্ধ কিন্তু আসন্ন, যুদ্ধ আসন্ন, এবং উভয়ের কাছে এর কোনো বিকল্প নাই। ইরানের কাছে এটা জীবন মরণের সমস্যা। ইরান বলতেছে যে না, এই কয়দিন পর পর যুদ্ধবিরতি আবার আক্রমণ, এটা না, হয়েসপা নায়সপার এবারই শেষ হয়ে যাক। আর ট্রাম্পের কাছে হচ্ছে নিজের মান সম্মান, যে এই যুদ্ধে পরাজিত হয়ে ফিরে আসবে একজন পরাজিত সৈনিক, কিন্তু না, সে এর শেষ দেখে ছাড়বে। কিন্তু ইতিহাস, প্রকৃতি, ভূগোল এবং সাহসিকতার বিষয়ে যদি বিবেচনা করি, সবই হচ্ছে ইরানের। তাহলে ইরানের পক্ষেই কিন্তু জয়ী হওয়ার সম্ভাবনা বেশি, যদি তারা তাদের মনোবল, তাদের ঈমান, আত্মবিশ্বাস ধরে রাখে এবং তাদের সহ্য শক্তি থাকে। দর্শক, আপনাদের মতামত জানতে চাই। ধন্যবাদ।